হ্যালো এন্ড ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য। আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভীষণ ভালো আছেন, কারণ আরো একটা সপ্তাহের অপেক্ষা শেষে চলে এসেছি আমার ভীষণ পছন্দের একজন মানুষকে নিয়ে আপনাদের সামনে জমজমাটি এই আড্ডায়। এন্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জয়গুরু বস্ত্রালয়, প্রতি মুহূর্তে যে কোনো শাড়িতে। আর আমাদের আজকের অতিথি যিনি, তাকে কিন্তু আপনারা অনেকেই টেলিভিশনে প্রতিদিন দেখে থাকেন। তিনি কিন্তু আপনাদের একজন ঘরের মানুষ হয়ে গিয়েছেন। তবে আজ কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি ডেফিনেটলি যথেষ্ট জনপ্রিয় টেলিভিশনের দৌলতে একজন অভিনেত্রী তো বটেই, কিন্তু আমি তাকে চিনি একটু অন্যরকম ভাবে। অ্যাপার্ট ফ্রম হার অ্যাক্টিং স্কিল, তিনি কিন্তু অসাধারণ একজন গায়িকাও বটে। এটা বোধহয় আপনাদের খুব কম লোকেরই জানা। তবু আজকে সেই জানা অজানা ময়না মুখার্জিকে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। প্লিজ ওয়েলকাম ময়না দি আমাদের আজকে। থ্যাংক ইউ। কেমন আছো বলো? খুব ভালো আছি। তুমি তো সবসময় ভীষণ পরিপূর্ণ রয়েছে, একেবারে বোঝাই যাচ্ছে, কারণ তোমার সাংসারিক জীবনের একটা ব্যস্ততা রয়েছে, তোমার ইনস্টিটিউট রয়েছে, প্লাস তোমার সঙ্গে মানে প্যারালালি তুমি অ্যাক্টিংটাকে চালিয়ে যাচ্ছ। কিন্তু শুরুতেই যেটা বললাম যে অনেকেই কিন্তু জানে না তুমি অসাধারণ একজন সিঙ্গারও বটে, এবং একটা সময় তোমার গান মানে মানুষের মুখে মুখে ফিরেছে, এবং এখনকার হিসেবে বা এখনকার ভাষায় যেটাকে বলে ভাইরাল হয়ে যাওয়া, সেই রকম গানও তুমি গেয়েছো জীবনে। একটা জিনিস বলো যে গান না অভিনয়, কোনটা জীবনে প্রথম এসেছিল এবং কিভাবে এসেছিল? এসেছিল প্রথমে অভিনয়টাই। আচ্ছা, আমাদের অভিনেতা অভিনেত্রীদের যা হয়, একটা কোনো পার্টিকুলার অ্যাচিভমেন্ট, যে কোনো কিছু, সেটা সিরিয়াল হতে পারে, সেটা আমার যেটা মিউজিক অ্যালবাম থেকে এসেছিল, অভিনয়টা দিয়েই তো শুরু সেটা করেছিলাম। এবার সেটা ক্ষেত্রে কি হয়, আমাদের বিভিন্ন স্টেজ শোতে গিয়ে গিয়ে আমাদের পারফর্ম করতে হয়। তো সেইখানে এই যে তুমি বলছো যে অসাধারণ সিঙ্গার, সত্যি কথা বলতে আমি কিন্তু ছোট থেকে কোনোদিনও গান শিখিনি। আমার মা রেডিওতে গান গাইতেন আগে, আমার বাবা শ্যামল মিত্রের গলায় গান গাইতেন। তো হয়তো সেখান থেকে একটু একটু পেয়েছি। ট্রেনিং অ্যাজ সাচ নিইনি, কিন্তু ওই বাড়িতে আগে কি হতো, একটা গানের আসর বসতো, আমার মামা খুব ভালো তবলা বাজাতেন। তো একটা মানে কি বলবো, মানে গান বাজনার মধ্যে দিয়ে একটা পরিবেশ সবসময় পেতাম। তো সেখান থেকে ইচ্ছেটা ছিল গান করতে। আমার ছোটবেলায় খুব মনে হতো কি আমি মাইক হাতে নিয়ে গান করবো, মানে ঠিক টিপিক্যাল হারমোনিয়ামে বসে গান গাওয়াটা আমার ঠিক টিচার মা রেখেছিলেন। হ্যাঁ, মানে স্টেজে উঠে নাচ গান করে যে গানটা করা যেতে পারে সেরকম করবো, কমপ্লিট পারফরম্যান্স। হ্যাঁ, তো সেখান থেকে না আমি অনেক কিছু, অনেকের আমাকে যিনি গান শেখাতে আসতেন, বেশি দিন উনি শেখাতে পারেননি কারণ আমার ইন্টারেস্টই হতো না। উনি স্টেজে পারফর্ম করতেন, তো ওনাকে দেখে আমার খুব ইচ্ছে হতো। তখন আমি তখনকার সময় আর কি, যে সমস্ত হিন্দি গান খুব পপুলার হতো সেগুলোকে আমি নিজে নিজে করার চেষ্টা করতাম। এবং তখন আমি প্রফেশনে আসিনি। তো ফরচুনেটলি যেটা হয়েছে, অভিনয়ের সাথে সাথে যখন পারফর্ম করছি স্টেজে, তখন গানটাও করতে হচ্ছে। এবং সেটা আমি লাকি যে মানে দুটোই যে প্যাশন, অভিনয় এবং গান, দুটো আমি প্যারালালি চালাতে পেরেছি। এটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। অ্যাজ সাচ গানও শিখিনি, অভিনয়ও শিখিনি, কিন্তু দুটোই করেছি, নিজের স্ট্রাগলে করেছি। প্রচুর প্রবলেম হয়েছে যখন প্রথম কাজ করেছি, সেটা গানই বলো বা অভিনয় বলো। বাট দুটোই সেই অর্থ তো গডফাদার না, সেরকম কিছু ছিল না বলে ডিরেক্টরদের কাছে তখন তো আমার চেনা জানা কোনো ইনস্টিটিউট অ্যাজ সাচ আমি পাইনি, যেটার জন্য আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। এবং যিনি ডিরেক্টর ছিলেন আমার প্রথম, অনিন্দ্য সরকার, উনি এত বকা দিতেন। তো ওনার কাছে আমার একটা বেসিক ট্রেনিং হয়েছে বলতে পারো। তো সেইভাবেই আর কি দিনে কালে মানে কাজ করতে করতে ট্রেনিং হয়েছে, করতে করতে শিখেছে, এবং তার জন্য সময় প্রচুর লেগেছে। আচ্ছা, একটা জিনিস বলো, তুমি তো উড়িয়া ইন্ডাস্ট্রি তো বেশ কিছুদিন ভালোভাবে কাজ করেছো, একেবারে একদম বাঙালি মেয়ে, ভাষাটাকে শিখলে কিভাবে, বা কিভাবে সেখানে তোমার কি কি অবস্ট্রাকল এসেছিল, বা কিভাবে করলে তুমি? উড়িয়া ভাষাটা না অনেকটা বাংলা ভাষার মতোই, সিমিলার। মানে বেশ কয়েকদিন যাওয়া আসা ওখানে টানা করতে হয়েছে মিউজিক অ্যালবাম সূত্রে, এবং আমি ওখানে টেলিফিল্মও করেছি। তো আমার শুনতে শুনতে না কোথাও শিখে গেছিলাম, মানে যেহেতু কিছু কিছু কমন কথা আছে যেগুলো মানে তুমি শুনলেই বুঝতে পারবে, হয়তো কথা থ্রোটা ওদের মতো, বাট বাঙালি একটা টান আছে, একটা ভাষার মধ্যে না কোথাও একটা সিমিলারিটি রয়েছে। তো সেটা যখন আমি শুনতাম, নিজে প্র্যাকটিস করতাম, ওখানকার প্রচুর চেনা জানা হয়ে গেছিল, তাদের সঙ্গে কথা বলতে বলতে শিখে গেছিলাম। এখন একটু সমস্যা হয় যেহেতু অনেক বছরের একটা গ্যাপ পড়ে গেছে, কিন্তু তখন আমি খুব মানে ফ্লুয়েন্টলি, তুমি বুঝতে পারছো, টেলিফিল্ম করেছি ওখানে, সেখানে টেলিফিল্মের ডাবিংও করতে হয়েছে। বাপরে! হ্যাঁ, কারণ সমুদ্রের ধারে টেলিফিল্ম শুট হয়েছে, সেখানে সমুদ্রের গর্জনের
কিছুই পাওয়া যায়নি, তো হ্যাঁ। সেটা পরে আমাকে ডাবিংও করতে হয়েছে, তো শিখে গেছিলাম তখন। মানে অনেকটা ওখানকার লোকেরা তখন আমাকে ভাবতেন আমি বোধহয় বাঙালি নয়, মানে উড়িয়া অভিনেত্রী হব। এবং মানে তোমার যখন গানটা সুপারহিট হলো ওই সময়, তখন তো মানে তুমি যেখানেই যাচ্ছ ওই গানের রিকোয়েস্ট, মানুষ মানে পিপল আর ক্রেজি এগেইনস্ট ইউ, মানে সবাই চাইছে যে তুমি স্টেজে আসো এবং ওই গানটাই গাও। মানে তখনকার অবস্থাটা বলো, মানে কি ছিল তখন সেই সময়? অ্যাকচুয়ালি ওই গানটা কিন্তু আমি গাইনি, ইরা মাহান্তি বলে একজন উড়িয়া সিঙ্গার, উনি গেয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন আমি পারফর্ম করতাম তখন লোকে ভাবতেন বোধহয় আমি গানটা গেয়েছি, অ্যাকচুয়াল প্লেব্যাক সিঙ্গার বোধহয় আমিই ছিলাম গানটি, কিন্তু তা নয়। এবং যখন গানটি হিট করে, যখন আমার কাছে প্রচুর শো এর অফার আসে, তখন প্রথমে অতটা বুঝতে পারিনি যে গানটা এতটা পপুলার, মানে বাচ্চা থেকে বয়স্ক কেউ বাদ নেই গানটা মানে পছন্দ করতে। আমরা যারা একদম বাঙালি এবং মানে সেই অর্থে বাঙালিরা হিন্দি সিনেমা দেখে বড় হয়েছে, হিন্দি গান শুনে বড় হয়েছে, খুব উড়িয়া গান শুনে যে আমরা বড় হয়েছে এমনটা তো বলতে পারবো না। আমরাও কিন্তু ওই গানটা শুনতাম, মানে কিছু বুঝি না। পশ্চিম বাংলায় গানটা যেহেতু ছেয়ে গেছিল, এবং ওই গানটি কিন্তু 4টে ভাষায় রিলিজ করেছিল, বাংলা ভাষাতেও করেছিল, কিন্তু উড়িয়া ভাষাতে পপুলারিটি অনেক বেশি। তো সেই সূত্রে মেদিনীপুরে আমাদের যাওয়া আসা, ওটা তো বর্ডার, যার জন্য ওখানে প্রচুর চলেছে। এবং মানে আমি 700 থেকে 750 শো করেছি। আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে তোমার মানে লাইভ শো, স্টেজ শো এর কথাটা বলো একটু। হ্যাঁ, মানে ওই গানটির সূত্রে আমি যাত্রাও করেছি প্রচুর, এবং প্রথম বছর আমার যাত্রার কাজটা হয় কিন্তু এই গানটির সূত্রে। এবং ওই গানটি পার্টিকুলারলি গল্পটার মধ্যে রাখতে হয়েছে, সেকেন্ড ইয়ারও রাখতে হয়েছে। আমি 4 বছর যাত্রা করেছি, তার আগে আমি এই গানটির সূত্রে ফাংশন করতাম। তো যখন যাত্রার অফারটা আসে, সেটাও তো একটা আলাদা অভিনয়ের মাধ্যম, সেটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। তো সেটার মধ্যেও আমাকে গানটা রাখতে হয়েছিল। 2 বছর রাখার পর থার্ড ইয়ার ভাবলাম যে না, এতদিন হয়ে গেছে, ফাংশনও করেছি, আর গানটার দরকার নেই। তো আমাদের এমন ভাবে স্টোরিটা করা হলো যেখানে গানটা আর রাখা হলো না। কিন্তু 2-4টে শো করার পর পাবলিক ডিমান্ড যে গানটা না থাকলে আমরা এই যাত্রা, এবং বুকিং হয় তো যাত্রায়, গানটার জন্যই বুকিং কিন্তু হচ্ছে। গান যখন থাকছে না তখন কোথাও গিয়ে বুকিংটা কমে যাচ্ছে। তো পরবর্তীকালে আমাদের আবার 7 দিনের একটা রিহার্সাল রাখা হয়, যেখানে গানটা মাঝখানে গল্পের মধ্যে ঢোকানো হয়। পপুলার চয়েস। সেই বছর আমরা 80টা শো করি, মানে যাত্রা 80টা, এবং ওই গানটা একটা রেকর্ড। হ্যাঁ, ওই গানটা কিন্তু মানে হয় না, মানে সিকোয়েন্স ওয়াইজ গানটাকে ঢোকাতে হচ্ছে, মানে বাংলা যাত্রা অথচ উড়িয়া গান হচ্ছে। মানে এটা দারুণ একটা মিক্স অ্যান্ড ম্যাচ ব্যাপার বেশ কয়েক বছর হয়েছে। এবং আজকেও খুব ভালো লাগে, 22 বছর আগেকার গান আজও কিন্তু যারা ছোট ছিল তারা বড় হয়ে গেছে, আমি তার মধ্যে একজন, আর যারা বড় ছিল তারা বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনো সেই গানটার পপুলারিটি, এখনো যখন মানুষজন বলেন, মানে ওইটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট মনে হয়। কারণ একটা সামান্য মিউজিক অ্যালবাম যে একটা মানুষকে কোথাও পৌঁছে দিতে পারে, এবং সেটার জন্য আমাকে মানে জীবনের আশঙ্কাও হতে পারে, এরকমও আমি ফেস করেছি। এরকম শো করতে গিয়ে এমন সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে যে মানুষ গাড়ি উল্টে দিচ্ছে শুধু আমাকে দেখার জন্য। তো জীবনের আশঙ্কাও যে থাকতে পারে, একটা পপুলার জিনিস মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, সেইটা আমি 2003-4 সালে আমি যথেষ্ট ভালো প্রমাণ পেয়েছি। একদম একদম। আচ্ছা, তোমার কথা উঠলেই ডেফিনেটলি আরেকজন মানুষের কথা স্বভাবতই চলে আসে, সেটা তিনি হচ্ছেন সম্রাট দা। সম্রাট দা আজকে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, এরকম বহু মানুষের গুরু, এবং সেই সঙ্গে তোমার জীবনেরও অনেকটাই একটা বড় চ্যাপ্টার। তো লাইফ বিফোর সম্রাট দা, আফটার সম্রাট দা, মানে কিভাবে তোমার কাছে? বিফোর সম্রাট দা আমি বুঝতে পারিনি খুব একটা, কারণ খুব চট করে তার সময়টা কেটে গেছে। আমি তো ওকে বলি তাই যে আমি তোমার কাছে এলাম ছোটবেলায়, এখন আমি বুড়ো হয়ে গেলাম। মানে ছোট থেকে বড় হয়ে গেলাম ওরই কাছে এসে, মানে আমার খুব কম বয়সে তো বিয়েটা হয়েছে। তো সেই কারণে মানে ওই আসার আগের মুহূর্তটাও ডেফিনেটলি বাপের বাড়িতে যখন ছিলাম আমার কাছে তো বেস্ট টাইম এখন মনে হয়, যেহেতু রেসপন্সিবিলিটিস প্রচুর, আমার 2 ছানা রয়েছে, 2টো যমজ ছেলে, তো তাদের প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে। হয় না, মানে বিয়ের আগের লাইফটা অনেক বেশি মনে হয় যে তুমি বিন্দাস আছো আর কি, বাবা মায়ের আন্ডারে রয়েছো, কোনো চিন্তা নেই, কিছু নেই। এখন তো সকাল থেকে রাত অব্দি কিছু না কিছু মানে সাংসারিক কারণে চিন্তা থাকবেই। এবং মানে সেটা আমার মা যেহেতু এখনো আমার সাথে থাকেন, তো আমার কোথাও মনে হয় যে এখনো আমি যদি আগেকার মতো মায়ের উপর সবটা দিয়ে দিতে পারি। যদিও মা 2টো বাচ্চাকে একদম প্যারালালি লাস্ট 6 বছর ধরে দেখে যাচ্ছেন, আমার সাথেই উনি থাকেন এখন। যেদিন থেকে আমি 2টো বাচ্চাকে বাড়িতে নিয়ে এলাম হসপিটাল থেকে, মাকেও
বলতে পারো সঙ্গে করে নিয়ে এলাম, মানে কারণ- মায়েরও নবজন্ম হলো একেবারে। একদমই। আর মানে সেই সূত্রে আর কি ওই মায়ের অভাবটা আমার বাবা মারা গেছেন 2010 সালে, কিন্তু তারপর মা থেকে গেছে বলে ওই অভাবটা আমি এখন ওই ছোটবেলার সেই মানে প্যাম্পার যেটা করে ছেলে মেয়েদের, আমি এখনো মায়ের কাছে প্যাম্পার্ড হই। তো যার জন্য আমার ছোটবেলাটা আমার বাচ্চাদের আমার বোধহয় মানে বড় হওয়াটা এইবার মানে একটা সময় সম্রাটের কাছে এসে বড় হয়েছি, এইবার বাচ্চাদের সাথে আমি আবার নতুন করে বড় হচ্ছি। মানে সেইটা বলতে পারো আমার মানে আমি আমি সত্যি আই এম ভেরি লাকি যে এরকম একজন মায়ের সান্নিধ্যে আছে। এবং মা জেঠিমা হয়তো মনে মনে ভাবেন যে কবে আমার ছুটি হবে, এরকম একটা ব্যাপার। একদমই ভাবেন না, ও আচ্ছা। এটা তো বেস্ট পার্ট অফ মাই লাইফ। ও আচ্ছা। একদমই উনি ভাবেন না, কারণ বাবা মারা যাওয়ার পরে উনি তো খুবই ডিপ্রেশনে চলে গেছিলেন। এই বাচ্চা দুটো হওয়ার পরে না মায়ের একদম দ্বিতীয় লাইফ উনি বলতে পারো ফিরে পেয়েছেন। মানে এখন মায়ের সাথে আমার ঝগড়া হয় শুধু আমার দুটো বাচ্চাকে নিয়ে। মানে ওদের এগেইনস্টে কিছু বলা যাবে না, ওরা দুষ্টু বাচ্চা বলা যাবে না, ওরা এই করছে বলা যাবে না, বললে মানে আমি শেষ আর কি। তো ওইটা আমি রিস্কই নিই না। তো মায়ের সাথে আমার ঝগড়ার কারণটাই হয় আমার ছেলে দুটো। ওদের এগেইনস্টে পৃথিবীর বেস্ট চাইল্ড যদি কেউ হয়ে থাকে চিলড্রেন, তো আমার ওই দুটো বাচ্চা। আর উনি কাউকে দেখেননি, মানে অত ভালো বাচ্চা। তোরা তো কম্পেয়ার করবে খালি, তোরা তো ছোটবেলায় এরকম ছিলিসই না, তুই তো লাকি এরকম দুটো ছেলে পেয়েছিস, তুই কত বদমাইশ ছিলিস তুই জানিস, তুই এটা করতিস, তুই ওটা, ওরা কিছু করে না, ওরা দি বেস্ট। মানে ওই জন্য এইটা নিয়ে আমার সাথে মায়ের একটা ছোটখাটো সমস্যা লেগেই থাকে। এবং এই ফায়দাটা কিন্তু বাচ্চারা ভীষণ ভালো নেয়, খুব ভালো নেয়, ওরা খুব ভালো। গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে সবসময় মানে ছোটদের একটা আলাদা রকমেরই বন্ডিং থাকে। কিছুটা ওরা মানে আনলাকি এই কারণে বলবো, কারণ আমার বাবাকে ওরা পায়নি। আমার শাশুড়ি মাকে খুব কম দিন পেয়েছে, ওরা তখন 1.5 বছর বয়স যখন আমার শাশুড়ি মা করোনাতে উনি এক্সপায়ার করেন। তো তারপর আমার শ্বশুর মশাইকে পেয়েছিলেন, কিন্তু শ্বশুর মশাই যেহেতু মানে একটু এজেড ছিলেন অতটা করতে পারতো না, কিন্তু ওরা খুব মানে শ্বশুর মশাইয়ের সাথে খুব মানে ওদের টার্মসটা ভালো ছিল। উনি এমনি আদর ঠাদর করতে পারতেন। বা বাচ্চাকে মানুষ করা যেটা একটা কি টিডিয়াস প্রসেস, ওরে বাবা। আমার মা তো এখন বাবা মা দুজনে, মানে ঠাকুমা, দিদিমা, দাদু, চারজনের ভূমিকা একসাথে উনি প্লে করেন। মানে আমার বাচ্চারা ওনার ঘাড়ে উঠছেন, কাঁধে উঠছেন, সবকিছুই করছেন, ওনাকে ঘোরাও হতে হচ্ছে, অনেক কিছু হতে হচ্ছে আর কি, যেটা জেনারেলি দাদুরা হয়ে থাকে। তো উনি সেই ভূমিকাটা পালন করছেন আর কি, মানে আর খুব আনন্দের সঙ্গে পালন করছেন। মানে এমন নয় যে বিরক্ত হচ্ছেন বা কিছু। মানে আমি কিছু জিনিসে কখনো কখনো বিরক্ত হলেও উনি হচ্ছেন না। এটা মানে কি করে যে উনি হচ্ছেন না আমি জানি না। আচ্ছা, এই 2024-এ দাঁড়িয়ে একটা জিনিস জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছে করছে, যে অনেক কিছু দেখি আমরা সম্পর্কের ক্ষেত্রে, অনেক ভাঙন, অনেক ওঠা পড়া, অনেক কিছু। সেখানে একটা 2 দশকেরও বেশি সুন্দর মিষ্টি দাম্পত্য জীবন তোমাদের নিশ্চয়ই চড়াই উতরাই প্রচুর এসেছে। এই জার্নিটাকে কিভাবে দেখো? চারপাশে এই ভাঙনের মধ্যেও তোমরা দৃঢ় হয়ে আছো যে। খুব ভয় পাই, মানে কি হচ্ছে এখন তো দেখছি 20-22 বছর পরেই লোকের ডিভোর্স হচ্ছে, সেই নিয়ে আমি ভীষণ চিন্তিত। কারণ আমাদেরও অলরেডি 22 বছর হয়ে গেছে। কিন্তু আমি সম্রাটকে মাঝে মধ্যেই বলি, এবার মনে হচ্ছে মানে খুব সাবধান থেকো, এই বয়সটা কিন্তু 22টা বছর, হ্যাঁ খুব সাবধান। মানে যে কোনো দিন কিন্তু আমি লয়ারের কাছে পৌঁছে যাব, যে কোনো দিন, তুমি চিন্তা করো না। বলছে না না আমাদের এটা হবে না। আর এখন আমরা ভাই বোন হয়ে গেছি, তো ওই জায়গাটা আমরা ক্রস করে গেছি। সম্রাটকে অ্যাজ টিচার আমি খুব কাছ থেকে দেখেছি, এবং ভীষণ একটা জিনিস আমার মনে হয়েছে যে তুমি যেরকম মানে সম্রাটটাকে ছাড়া ইনকমপ্লিট ফিল করো এবং বুঝতে পারো যে এত ছোট থেকে তোমরা একসঙ্গে রয়েছো কিছু, সম্রাট তো এটা ভীষণ ফিল করে বা এটা বোঝায় কাজের মধ্যে থেকেও, প্রচন্ড ব্যস্ততার মধ্যে থেকেও, যে কোথাও একটা ব্যাকবোন হিসেবে ইউ অলওয়েজ দেয়ার ফর হার। এটা কি বলেছে নাকি? হ্যাঁ বাবা, এটা বলেছে। থ্যাংক ইউ, এটা তুমি বললে। আমি এখন অবধি মানে সামনে বলে না বোধহয়, এটা বলা কিন্তু স্টুডেন্টদের সামনে বলে, তাই? হ্যাঁ আচ্ছা, একটু বেশি সিম্প্যাথি পাওয়ার জন্য জানো তো, এটা হয়ে থাকে। হ্যাঁ মানে আমি কত ভালো পুরুষ সেটাকে প্রমাণ করার জন্য কিন্তু এটা একটা দারুণ মানে সবাই দেখো অ্যাডভান্টেজ, একজন সুন্দর ভালো স্ত্রীর সাপোর্ট সিস্টেম হিসেবে সে কনস্ট্যান্ট পাশে রয়েছে। অ্যাডভান্টেজ তো সবাই নাই, কিন্তু অ্যাডমিট কজন করতে পারে, এটার জন্য কিন্তু না এটা এখনকার ট্রেন্ড। তুমি যত বেশি নিজেকে দেখাবে যে আমি ভীষণ বউ পরায়ণ, তত কিন্তু অ্যাট্রাক্টেড হয় মেয়েরা, জানো তো। মানে আমি এখন দেখতে পাচ্ছি এটা লেটেস্ট ট্রেন্ড। মানে অনেকে শাহরুখ খানের এক্সাম্পল দেয়, আমি শুনেছি শাহরুখ খান কি করে নিজের বউয়ের আঁচল ধরে পাবলিকলি যায়, তার জন্য কিন্তু হিজ ফেভারিট অনেকের কাছে। মেয়েরা কিন্তু ভীষণ আইডল হিসেবে মনে করে, দেখো শেখো এর একটা ব্যাপার। আমি জানি না সম্রাট সেইটাকে নিজে মানে ধরে নিয়েছে কিনা, তো এটা দেখছি আমি ইনভেস্টিগেট করবো, দাঁড়াও। আচ্ছা বেশ। আচ্ছা একটা জিনিস বলো, এত সুন্দর একটা টেলিভিশনের ক্যারিয়ার, স্টেজ, টেলিভিশন, ওটিটি সবই করছো, কিন্তু যে গান জায়গা থেকে তুমি এত মানুষের কাছে পৌঁছেছিলে, সেই গানটাকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করার কোনো প্ল্যান আছে? আবার ভাবছো কিছু?
দেখো আমি না একটা জিনিস বিশ্বাস করি, যেটা হিট করে সেটা একবারই করে, হ্যাঁ। দ্বিতীয়বার হয় না। কারণ আমরা অনেক ছবির ক্ষেত্রে আমি বলছি, অনেক গানের ক্ষেত্রেও বলছি, সিজন 1 সিজন 2 বা এই সাপোজ আমি কোনো নাম ছবির বলছি না, বাট 1 2 3 Sequel হয়, হ্যাঁ হয়। সিকুয়েল হয় তো পরপর। তো সেই সিকুয়েল গুলো কিন্তু মানে অ্যাজ চলে কি, এই যে রিসেন্টলি আমাদের যে ছবি রিলিজ করেছে সেটা কি চলছে, আমি তো অডিয়েন্স যা রিভিউ পাচ্ছি তাতে তো বলছে একদমই ভালো নয়। তাই আমার কোথাও গিয়ে মনে হয় যে সেকেন্ড মানে তুমি চান্স নিতেই পারো, বাট সেটাকে এক্সপেক্টেড নয় যে তোমার ওই আগের মতোই সেটা চলবে। হ্যাঁ, নট নেসেসারিলি, নাও করতে পারে, বা ইফ ইউ আর লাকি তাহলে হতে পারে হয়তো। কিন্তু আমার যা ধারণা, বাট সেকেন্ড জিনিস হয় না কখনো, মানে একটা জিনিসের দুটো মানে পার্ট সেটা হতে পারে না, যেটা হয় একটাই হয়, এবং সেটা তোমার তখন হয়তো 4 আঙ্গুলে ছিল তাই হয়েছে। এখন তোমার স্টার সাইন্স হয়তো ঘুরে গেছে, নাও হতে পারে। এখন যেটা খুব ট্রেন্ডিং, রিলস এর মধ্যে তো তুমি 4 লাইন করতেই পারো। আমার কাছে প্রচুর এরকম রিকোয়েস্ট আসে যে ম্যাম আপনি প্লিজ এই রিলটা আরেকবার করুন, আমরা আরেকবার আপনাকে দেখতে চাই। কিন্তু আমি না এখনো অব্দি সেটা করিনি এবং সেটা করবো না। তার দুটো কারণ, এক হচ্ছে আমি 20-22 বছর আগে তো এরকম ছিলাম না, আর সেকেন্ডলি হচ্ছে যে ওই দ্বিতীয়বার হয় না। সবকিছুর একটা এনভায়রনমেন্ট থাকে, সবকিছুর একটা মানে কি বলবো, মানে সময় থাকে। সেই সময়টা বোধহয় এখন, হ্যাঁ হয়তো ওইটা মানুষ পছন্দ করেছেন, ওটাই চলুক, মানুষের মনে ওটাই থাকুক। হতে পারে কিছু নেগেটিভ জিনিস যদি ধরে নাও, অনেক সময় হয় যে কিছু ভুল কথা, এখন তো মানে এই রিলস বা এখনকার ডিজিটাল যুগ, তো সবকিছুই তো মানে অতিরিক্ত মাত্রায় আমাদের সামনে আসে। তো কিছু ভুলভাল কমেন্ট এখন, আর সেই ওই গানটা নিয়ে আমি সেই ভুল কমেন্ট হয়তো হজম করতে পারবো না। যেটা পেয়ে গেছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। অভিনয় করো, ডিরেকশন নিয়েও তো ভাবতে পারো। ডিরেকশনই ভাবার মতো কি এখনো অতটা অভিজ্ঞতা হয়েছে? আমার মনে হয় আরো কয়েক বছর সময় লাগবে। তোমার এত দিনের ক্যারিয়ারে এত অভিনয় করেছো। না আমি মনে হয় যখন আমি শুট করি তখন মনে হয় কিছু শট, আমি শটের ক্ষেত্রে বলতে পারি যে আমি ইভেন সম্রাটকেও বলেছি যে যেদিনকে তুমি ছবি প্রডিউস করবে সেদিনকে ডিরেকশনটা আমি দেবো। কারণ কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না, ও খালি বলে যে তুমি তো আমাকে হিরোইনের থেকে দূরে রাখবে, তাহলে হবে না কিছুতেই সেটা। বাট জোকস অ্যাপার্ট, আমার মনে হয় যে কিছু কিছু শট এমন নিলে ভালো হয়, যেটা টেলিভিশনের জন্য আলাদা রকমের শট প্রয়োজন হয়। কারণ সবকিছু তো মিডিয়ামটা আলাদা, ছোট স্ক্রিন বড় স্ক্রিন। আর যখন কোনো ছবি বা কিছু দেখি আমার মনে হয় যে এই জায়গাটা একটু এরকম ভাবে করলে বা এই জায়গাটা এই রিয়াকশন শর্টস গুলো নিলে ভালো হতো। তো এখন অব্দি ভাবিনি সেরকম কিছু। যদি হ্যাঁ, আমি স্টুডেন্টদের শেখাই ডেফিনেটলি। অনেক ছাত্রছাত্রী আছে যাদেরকে অভিনয়ের আমি যেটা পাইনি কখনো, টেকনিক্যাল ট্রেনিং শুধু নয়, টেকনিক্যাল জিনিস যখন মিক্সড উইথ আবেগটাও তো থাকতে হবে, তখনই সেটা অ্যাকচুয়ালি তোমার ন্যাচারাল অ্যাক্টিংটা হয়। হ্যাঁ, কারণ তুমি যেটা শুরুতেই বললে যে তুমি একটা সময় পেয়েছো যেখানে তুমি নিজেকে তৈরি করতে পেরেছো, বা সেরকম সাপোর্ট ছিল যে তখন টেকনিক জানতাম না। এখন তো অনেক, এখন সেই সময়টা তো নিউকামাররা পাচ্ছে না। নেই, এবং সেই সময়টা যদি একটা প্রপার ট্রেনিং নিয়ে কেউ আসতে পারে তাদের জন্য অনেক সুবিধে। এখন যেহেতু কাজের মানে ওয়ার্কিং আওয়ার এত কমে গেছে, এখন কেউ পার্টিকুলার কোনো মানুষের পেছনে বেশি সময় দেবে না। এখন মানে হয় না, মানে মানে তুমি একটা কিছু শিখে এলে তোমাকে 2-4 দিন হয়তো হাতে ধরে শেখালো, দিনের পর দিন ট্রেনিং কেউ এখানে দেবে না। কারণ অনেক মানে ডিরেক্টরদের মাথায় প্রচুর চাপ থাকে, মেকিং এর উপরে চাপ থাকে, তো মানুষের উপরে ওরা সেই সময়টা দিতে চায় না। অনেক সময় অডিশনের জন্য যখন ডেকে পাঠায়, এক্সপিরিয়েন্স দেখবে অনেক জায়গায় লেখা থাকে কিছু কাজ করেছো, তার একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করছে। তো সেখানে বলবো যে আজকালকার ছেলেমেয়েরা যারা শিখছে তারা লাকি, মানে আমি তো মনে করি ওই ফ্লোরে এসে ডিরেক্টরের ওই চূড়ান্ত বকা খাওয়া, চূড়ান্ত মার খাওয়া, আমি বলবো না একেবারে না খেলে শিখতে পারবে তা নয়, ফ্লোরের এক্সপিরিয়েন্স একটা অন্যরকম হয়। কিন্তু ওই আমরা যে বকামার খেয়েছি সেইটা অনেকটা আজকালকার জেনারেশন নিতে পারবে কিনা সেটা নিতে পারবে না। আর এখন কি হচ্ছে, এখন সিস্টেমটা হচ্ছে সেকেন্ড চান্স নেই। একবার তুমি যদি রিজেক্টেড হয়ে যাও, তুমি নেক্সট চান্সটা কবে গিয়ে পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অডিশনে ফেল করতে পারো, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু অডিশনে দাঁড়ানোর সময় তোমাকে তো ক্যামেরা ফেস করতে হচ্ছে, সেই সময়টা তুমি যদি রিজেক্টেড হয়ে যাও না, তাহলে কখন তুমি নেক্সট চান্স পাবে কেউ জানে না। আচ্ছা, এত দিনের জীবন, তোমার কর্মজীবন, আমি সেটার কথাই বলবো, নিশ্চয়ই অনেক কিছু পেয়েছো, আবার কিছু কিছু জিনিস নিয়ে রিগ্রেটও রয়েছে। তোমার জীবনের সেরা প্রাপ্তির মুহূর্ত আর কিছু যদি রিগ্রেট থাকে, যদি আমাদের সঙ্গে শেয়ার করো।
রিগ্রেট না তখন বুঝতাম না, ছোটবেলায় যখন আমি হিন্দি ছবিতেও সুযোগ পেয়েছিলাম, তখন করতে পারিনি। আমি ভীষণ মাকে আঁকড়ে ধরেছি চিরজীবন। তো মা তখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত, আমাকে একা ছাড়তে পারবে না, ওই আমি মাকে ছেড়ে যেতে পারবো না, ওই যে ব্যাপারটা, ওই কারণে আমি করতে পারিনি তখন ভাবতাম, যেহেতু কাজের ফ্লো তখন প্রচুর ছিল, তখন বুঝতে পারতাম না। এখন মনে হয় যে কোথাও গিয়ে যদি একটু সময় দিতাম আর একটু হয়তো বেটার জায়গায় থাকতে পারতাম। তবে আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আমি খুব খুশি। মানে আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা বা চাহিদা বিরাট কিছু হব বা কোনো কিছুকে স্পেশালি ফ্যামিলি স্যাক্রিফাইস করে আমাকে এটা পেতে হবে, এই আকাঙ্ক্ষাটা না আমার কোনোদিনই ছিল না। তার জন্য টিল ডেট আমি এখনো এই রিসেন্টলি এই কলকাতায় হিন্দি শো হওয়া শুরু হয়েছে, হ্যাঁ, আমি সেগুলো রিজেক্ট করছি। তার কারণ হচ্ছে আমার প্রায়োরিটি, মানুষের তো প্রায়োরিটি বদলাতে থাকে। এখন আমার প্রায়োরিটি আমার বাচ্চারা, ওদেরকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না। আমি কোথাও আউটডোর শুটে যেতে পারি না। ছবি করা মানে বেশিরভাগই তোমাকে আউটডোরে থাকতে হবে। আমাদের ইনস্টিটিউটের জন্য আমাকে থাকতে হয় 2 রাত ম্যাক্সিমাম, সেটাও অনেক বুঝিয়ে বুঝিয়ে যেতে হয় আমাকে। তার থেকে বেশি আমার পক্ষে সম্ভব না। ওরা বড় হোক, ওরা একটু বুঝতে শিখুক, ওদের নিজেদের লাইফ তৈরি হবে, তখন হয়তো আর মাকে প্রয়োজন হবে না, তখন ভাববো। বাট তখন হয়তো এই সুযোগ পাবো না। তো দেখো, রিগ্রেট তো মানুষের জীবনে হতেই থাকবে। তুমি যেটা কোনোদিন পাওনি, একটা সময় হয়তো ভাবতে আমি এটা না করলে ওটা পেতে পারতাম, কিন্তু কখনোই সেটা হয় না। যেটা তোমার পাওয়া সেটা তুমি পাবে, তোমার যতই প্রবলেম থাক। আর যেটা তোমার না পাওয়ার তুমি হাজার চেষ্টা করবে। এইটা আমি ভীষণ মানি। তো এখানে বলতে পারো যে রিগ্রেট খুব একটা করি না, কারণ রিগ্রেট করলে কি হয়, নিজেরই কষ্ট। তো যেটা পাচ্ছি সেটা নিয়ে আমি আনন্দে আছি। হ্যাঁ, তবে আমি এখন এই মুহূর্তে যেই জায়গায়, যেই পজিশনে দাঁড়িয়ে আছি, সেইটা যাতে আমি সবটা ব্যালেন্স করে করতে পারি, ওটাই আমার এখন টার্গেট। মানে আমার সমসাময়িকও যারা আছেন বা ছিলেন, তারাও কিন্তু এই মুহূর্তে অনেকেই আছে যারা আমার মতো রেগুলার কাজ করছে না। সেটা যে কোনো কারণ হতে পারে। তো আমি লাকি সেই অর্থে বলতে পারি যে আমি কাজটা কন্টিনিউ করছি। মানে আমি কিন্তু শুধু করোনার পিরিয়ডটা বাদ দিয়ে অ্যাজ সাচ কিন্তু বসে থাকিনি। তার জন্য আমি প্রোডাকশন হাউসকেও থ্যাঙ্কস জানাতে চাই, কারণ ওরা কিন্তু পরপর যখনই আমি যেভাবে মানে ওদের কাছে অ্যাপ্রোচ করছেন, আমি এখন, এবং বেবি হওয়ার পরে আমি ফ্লেক্সিবিলিটির তো দরকার হয়। আমি শুধু 7 মাস গ্যাপ নিয়েছি, তার বেশি কিন্তু নয়। যখনই আমি চেয়েছি, যারা আমার খুব ক্লোজ, যারা এই হাউসের যারা খুব ক্লোজ, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে সেই কাজটা অফার করেছেন। এমন নয় যে অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে, সেরকম না। তো সেদিক থেকে বলতে পারো আমি ভীষণভাবে ব্লেসড, ভগবানের আশীর্বাদ রয়েছে। আমি কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করছি, জানি না সেটা কতদিন থাকবে, বাট এখন অব্দি সেই ফ্লোটা আমার জন্য আছে, আর আমার কাছে আছে। আমি খুব খুশি সেটা নিয়ে। না, নিশ্চয়ই আমরাও চাই ভীষণভাবে থাকুক তোমার জীবনে এই সুন্দর মুহূর্তগুলো, এবং আরো তুমি কাজ করে যাও। আমাদের এন্টায়ার জিও বাংলা টিমের তরফ থেকে তোমাকে অল দ্য ভেরি বেস্ট। এইভাবেই সকলকে এন্টারটেইন করো এবং সুন্দর থাকো, মিষ্টি হাসিটা তোমার চিরকালের লক্ষ্মী ঠাকুরের মতো থাকো। এই লক্ষ্মী ঠাকুর, বাপরে বাপ, এইটা যে তোমার একেবারে ইউএসপি, এটাই তোমার এরকম ভাবেই থাকুক। আর অবশ্যই আপকামিং আরো ভালো ভালো কাজ নিশ্চয়ই আসছে তোমার, যদি সেটা নিয়ে একটুখানি আমাদের বলে দাও কিছু। আপকামিং কাজ একটা আসছে, জানুয়ারি মাসে শুরু হবে নতুন শোই। আমি এর মধ্যে প্রচুর ওয়েব সিরিজ করলাম অলরেডি, প্ল্যাটফর্ম 8-এ একটা সেটা চলছে। আড্ডা টাইমস এর জন্য 2টো করলাম, সেটাও এখন আড্ডা টাইমস যারা দেখেছেন বা হয়তো ইচ্ছুক, তারা পাবেন আড্ডা টাইমসে। এবং দুর্দান্ত একটি চরিত্র আমি করেছি, সেটা এখনো রিলিজ করেনি, হইচইতে আসার কথা আছে, 1-1.5 মাসের মধ্যেই রিলিজ আছে। সেটা বিশ্বহরি বলে। সেখানে আমি একেবারে একটা অন্য ধরনের চরিত্র, মানে ভীষণ কাছে, যে চরিত্রটা মানুষ জেনারেলি ভাবতে পারে না যে আমি করতে পারি। আমি একজন সিরিয়াল কিলার। ওকে, হ্যাঁ। তো প্রথমে এটা জানা যায়, আমি পুরোটা রিভিল করছি না, তো নিশ্চয়ই আমাকে দেখে সবাই ভাবে আপনি কিলার হতে পারেন, কিন্তু হ্যাঁ, আমি মানুষ খুন করেছি, মানে সিরিজে। তো সেইটা আমার কাছে একটা বড়, মানে এটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। এবং অবশ্যই আমি ফিডব্যাক চাইবো, কারণ টিপিক্যাল মায়ের চরিত্রে লোকে আমাকে দেখে অভ্যস্ত, এবং কমেডি চরিত্রতেও দেখেছেন, কিন্তু আমি যে কিলার হতে পারি এটা মানুষ বিশ্বাসই করতে পারে না। আমার তো শুনেই মনে হচ্ছে যে হতেই পারে না। সেটা হয়েছে, মানে ঠিক ওই মঞ্জুলিকা ধরনের একটা চরিত্র, যেখানে নিজেকে ভাবছেন উনি ওই চরিত্র হয়ে উঠছেন যখন, তখনই আর কি খুনগুলো করছে, এবং কেউ সেটা বুঝতে পারে না প্রথম হাফে। পরে আস্তে আস্তে হিরোইন রিভিল করে। তো সোলাঙ্কি ছিল হিরোইন। তো খুব ভালো হয়েছে কাজটা, এবং আমি এক্সপেক্ট করবো তোমরাও দেখবে, দেখে নিশ্চয়ই ফিডব্যাক দেবে। মানে এটা আমার অনেক বড়, যেমন থাকে না প্রত্যেক আর্টিস্টের তো একটা ইচ্ছে থাকে যে আমি এতদিন এত কাজ করলাম, সারা জীবন ভালো চরিত্রে অভিনয় করেছি, একটু
এই যে আমি রোশনাইতেও করছি, এটা কিন্তু ঠিক ভালো বলবো না, একটু অ্যান্টি, মানে টিপিক্যাল ভালো ছেলের ভালো মা নয়, একটু অ্যান্টি, কিন্তু একেবারে নেগেটিভ যেটাকে আমরা বলতে বোঝাই, সেইটা আমি ওই সিরিজে প্লে করেছি। তো ওটা আমারও খুব ভালো, মানে আমার জন্য খুব কাছের একটা চরিত্র। আমি এর আগে কমেডি চরিত্র করেছি, বোঝে না সে বোঝে না বলে একটা সিরিয়ালে, সেটাও একটু অন্য ধরনের। আমি তামিল চরিত্র করেছি, সেটা হয়তো মানুষ খুব কম হয়তো সিরিয়ালটাকে পছন্দ করেছিলেন, গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে বলে একটি সিরিয়াল ছিল, সেগুলো এক্সপেরিমেন্ট করে ফেলেছি। এইটা আমার কাছে একটা অন্য ধরনের চরিত্র। হ্যাঁ, এবং ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর আমার তো মনে হবেই যে এর পরেও প্রচুর এমন চরিত্র আছে, মেথড অ্যাক্টিং, যেটা আমি করতে চাই। আশা করছি, এখনো কাজ করছি, যদি সুযোগ হয়, ভগবান আশীর্বাদ করেন, নিশ্চয়ই পাবো। নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর দিস লাভলি কনভারসেশন, এতটা সময় দেওয়ার জন্য আমাদের। এবং জিও আড্ডা উইথ লাবণ্যর আজকের এই এপিসোড কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এন্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জয়গুরু বস্ত্রালয়, প্রতি মুহূর্তে যে কোনো শাড়িতে। আজকে আমরা বিদায় জানাচ্ছি, কিন্তু ফিরে আসবো অবশ্যই আগামী রবিবার ঠিক রাত 8টায়, শুধুমাত্র জিও বাংলায় জিও আড্ডা উইথ লাবণ্যর আরো একটা নতুন এপিসোডের সঙ্গে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।